প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মোনা তাসিন, এবং আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন চিকিৎসক। প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, 21 পদকপ্রাপ্ত এবং শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠাতা সভাপতি, মানস সদস্য, জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স, সাম্মানিক উপদেষ্টা, ডিপার্টমেন্ট অফ ডেন্টাল সার্জারি, বারডেম হসপিটাল এবং অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ। এছাড়াও আমাদের সাথে আছেন ডাক্তার আহসিনা জাহান, কনসালটেন্ট, আইসিইউ বিভাগ, MH সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, ঢাকা। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে সরাসরি স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদেরকে ফোন করে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। প্রথমে আমি অরূপ স্যারের কাছে আসব, এবং স্যার, আপনি তো জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সে সাম্মানিক উপদেষ্টা হিসেবে আছেন। তো প্রথমে আমি একটু স্মোকিং বা ধূমপান নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি আমরা একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। এই মহামারীকালীন সময়ে এবং নর্মালিও যদি বলি, ধূমপান আসলে কতটা ক্ষতিকর, এবং বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এটি কতটা ক্ষতি করতে পারে? ধন্যবাদ ভালো একটি সুন্দর প্রশ্নের জন্য। আসলে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের মাস্ক ব্যবহার করার জন্য, কারণ ভাইরাসটি বাতাসে ঘুরে বেড়ায়, যে কোনো সময় আমরা বাইরে গেলে এটা আমাদের আক্রান্ত করতে পারে। আরেকটি হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় যাই স্পর্শ করি, ভাইরাসটা আমাদের হাতের মধ্যে আসতে পারে, সুতরাং হাত ধোয়ার কথা বলা হয়েছে সাবান দিয়ে 20 সেকেন্ড। এবং 3 নম্বর বলা হয়েছে নিরাপদ দূরত্ব, মিনিমাম 3 ফিট দূরত্ব, যাতে করে আক্রান্ত ব্যক্তির হাত থেকে আমরা হাঁচি কাশি যদি দেয় তাহলে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তখন বলেছিল, সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থার পরিবর্তন। কেন? কারণ আমরা যে এই প্যান্ডেমিকের মধ্যে আসলাম আছি পৃথিবীতে, মহামারী, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা জীবন ব্যবস্থাটা আমাদের এইরকম ছিল যে আমরা নিজেদের স্বাস্থ্যগত দিক সম্পর্কে আমরা সচেতন ছিলাম না তত বেশি, যাচ্ছে তাই একটা জীবন ব্যবস্থার মধ্যে আমরা চলছিলাম। আর যেটা প্রকৃতি, পশু পাখি গাছপালা যা বলেন, তার প্রতি আমাদের কোনো মায়া মমতা ছিল না, মানে তাদেরও যে রক্ষণাবেক্ষণ দরকার সেগুলো ছিল না। ইকোসিস্টেম সেটার যত্নটা খুব অভাব ছিল। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আমরা যে কিছু বদভ্যাস রয়েছে, তার মধ্যে যেটা কথা আপনি বললেন যে ধূমপানের কথা, এই ধূমপানের কথা এই করোনা ভাইরাসের সময় বেশি করে বলা হচ্ছে। এর কারণটা হচ্ছে চীনে প্রথম যখন করোনা ভাইরাস সংক্রমণটি শুরু হলো, তখন কিন্তু 2 মাস পরে তারা একটি গবেষণা করে তারা বলেছিল যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তারা যারা হাসপাতালে ভর্তি হয়েছে 200 রোগীর উপরে গবেষণাটি, এবং সেখানে দেখিয়েছে ওই 200 রোগীর বেশিরভাগই ছিল পুরুষ, এবং তাদের বেশিরভাগ বয়স ছিল 60 বছরের ঊর্ধ্বে, এবং তারা ধূমপায়ী ছিল। ফলে তাদেরকে তাড়াতাড়ি আক্রান্ত হয়, তাড়াতাড়ি আইসিইউতে নিতে হয়, ভেন্টিলেশন দিতে হয়, এবং মৃত্যুর সংখ্যাও তাদের বেশি ছিল। জি স্যার, আমি এই মরবিডিটি মর্টালিটি সবই জানবো, কিন্তু আমি একটু ম্যামের সাথে তার আগে কথা বলতে আসি। আসিনা ম্যাম, আপনি তো আইসিইউতে আছেন, আইসিইউ বিভাগে কাজ করছেন। আমরা জানি এই করোনাকালীন সময়ে আমাদের অনেক অনেক রোগী আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এবং তাদেরকে আমরা শেষ মুহূর্তে আইসিইউতে নিতে হয়। তো কোন ধরনের রোগীদেরকে আসলে আপনারা আইসিইউতে নিতে বলেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে সময় উপযোগী একটা প্রশ্ন। আমাদের আইসিইউতে আসলে এটা হচ্ছে একদম মানে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আছে, যে রোগীগুলো খুবই মুমূর্ষ রোগী, এবং দেখা যাচ্ছে যে এই কোভিড পিরিয়ডে আমরা কোভিড আইসিইউ আমরা মানে চালিয়েছি, এবং আমরা যেটা ফেস করেছি যে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে যে রোগীগুলো এসছে, দেখা গেছে যে সিভিয়ার ক্রিটিক্যাল কেসগুলো, তো সেই কেসগুলোকে আমরা তখন ইমার্জেন্সি থেকেই আমরা আইসিইউতে নিয়েছি। আর সেই অবস্থাতে এই মানে মৃত্যুর সাথে মানে খুবই সংকটাপন্ন যে রোগীগুলো, যাদেরকে আমাদের দেখা গেছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা তাদেরকে আমাদের ভেন্টিলেটর সাপোর্টে দিতে হয়েছে, এই ধরনের পেশেন্টদেরকেই আমাদের আসলে আইসিইউতে নিতে হয়েছে, এবং সেখানে আমরা ম্যানেজ করেছি। জি ধন্যবাদ স্যার। আমরা যেই টপিকটাতে ছিলাম ওইটাই আমি একটু শেষ করে আসি। সেটা হচ্ছে যে ধূমপানটা বলা হয়েছে এই জন্য এই সময় বন্ধ করার জন্য, কারণটা হচ্ছে ধূমপায়ীরা সিগারেটটা 2 আঙ্গুলের মাঝখানে ধরে, এবং সেটা মুখের কাছে ঠোঁটের কাছে নেয়,
এখন ভাইরাসটা যদি আঙ্গুলে থাকে তাহলে খুব সহজে মুখের ভিতরে চলে যেতে পারে সিগারেট মানে ধোঁয়াটা টানার সময়। আরেকটি যেটি বলা হয়েছে যে ধূমপানের কারণে কিন্তু ফুসফুস সংক্রমিত হয়, ফলে ধূমপায়ীদের ফুসফুসটা অলরেডি সংক্রমিত, মানে তাদের রোগ প্রতিরোধ শক্তি কম ফুসফুসের। এমন অবস্থায় যদি করোনা ভাইরাসটি ওই ফুসফুসে যায় তাহলে তাড়াতাড়ি তারা রোগাক্রান্ত হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে করোনাকালীন সময়ে এই ধূমপান বা তামাক জাতীয় কোনো জিনিস যেন বর্জন করা হয়, তাহলে পরে আমাদের যে ঝুঁকিগুলো থাকে, এবং এখানে গবেষণা বলা হয়েছে যারা ধূমপান করেন তাদের কিন্তু অন্যান্য অধূমপায়ীদের তুলনায় 14 গুণ বেশি ঝুঁকি থাকে, 14 টাইমস হায়ার। তার মানে অনেক বেশি ঝুঁকি থাকে ধূমপায়ীদের। সুতরাং আজকের এই অনুষ্ঠানে যারা অনুষ্ঠান শুনছে তাদেরকে আমি অনুরোধ করব যারা ধূমপান করেন অন্তত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন সেগুলোর সাথে যেহেতু ধূমপায়ীরা ধূমপান ছেড়ে দেন তাহলে তারা নিজেরা রক্ষা পাবেন, আর ধূমপান যেহেতু পরোক্ষভাবে পরিবারের অন্যদেরও রোগাক্রান্ত করতে পারে, সুতরাং পরিবারের অন্যান্য তার স্ত্রী সন্তানরা রক্ষা তাদেরকেও পাবে। ভালো রাখা আমাদের দায়িত্ব। স্যার ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার অবশ্যই। ফোনটি নিয়ে আসব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মিরপুর থেকে জুথি বলছিলাম। আমার আব্বার বয়স 72 বছর। তো গত 2 দিন ধরে ওনার দাঁত থেকে গল গল করে রক্ত পড়তেছে। দাঁত নাই বললেই চলে, যেগুলো আছে গোড়া শুধু আছে ভাঙাচোরা, কিন্তু মানে ওখান থেকে একদম অনেক গল গল করে রক্ত পড়তেছে। এটা আমি কি করব? কালকে ডেন্টিস্টে একজনকে ফোন দিয়েছিলাম, উনি বললেন যে কিলম্যাক্স খেতে 2 বেলা করে 5 দিন, কিন্তু রক্ত আজকেও পড়ছে। কালকে রাত থেকে খাওয়াচ্ছি, আজকেও দুপুর পর্যন্ত রক্ত পড়ছে। স্যার কোনো প্রশ্ন আছে? না, না, ওনার কি ডায়াবেটিস আছে বা উনি কোনো অ্যান্টিক্লক কোনো ওষুধ খান, যেগুলা অ্যাসপিরিন ডিসপিরিন জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন, ক্লপিড জি, জাতীয়? ওনার ডায়াবেটিস আছে। উনি অ্যাঞ্জিলা 50 খান, সিটাগিল খান, তারপরে এই যে না, ডায়াবেটিসের হার্টের এগুলোই। সমস্যার জন্য উনি কি অ্যাসপিরিন ডিসপিরিন জাতীয় কোনো ওষুধ খান? জি না, জি না। আচ্ছা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এখন? জি জি আছে। আচ্ছা, তাহলে আপনি শুনুন। ব্রেন টিউমার ছিল, অনেকবার স্ট্রোকও করেছেন। আমরা ওই যে চেন্নাই থেকে অপারেশন করে নিয়ে আসছিলাম, 5 বছর হয়েছে। ওকে, জি, আমাদের সাথে থাকুন। আচ্ছা, আপনার সমাধানটি হচ্ছে যে এইটা মুখের মাড়ি থেকে রক্ত পড়ার 2টি কারণ হতে পারে। একটি হচ্ছে যে স্থানীয় কারণ, লোকাল ফ্যাক্টরস, হয়তো বা কোনো কারণে কোনো একটা দাঁতে ঘর্ষণ লেগেছে বা আঘাত লেগেছে, সেই জায়গাটি আগে হয়তো সংক্রমিত ছিল, ইনফেক্টেড ছিল, ফলে আঘাতের কারণে ওইখান থেকে ব্লিডিংটা হচ্ছে। হয়তো অ্যান্টিকোয়াগুলেন্ট না খাওয়ার কারণে হতে পারে, খাওয়ার কারণে হতে পারে ওনার ব্লিডিংটা হচ্ছে। সুতরাং পরীক্ষা করা দরকার। আরেকটি হচ্ছে সিস্টেমিক বিভিন্ন ধরনের কারণে কিন্তু মাড়ি থেকে রক্তপাত হয়। তবে আমি অনুরোধ করব আপনাকে তাকে ইমিডিয়েট বাসায় না রেখে আপনি কোনো ডেন্টাল হসপিটালে বা কোনো হসপিটালে আউটডোরেও, আমাদের বারডেম হাসপাতালে আউটডোর রয়েছে, ডেন্টাল বিভাগ রয়েছে, আপনি সেখানে নিয়ে আসেন, আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। জি স্যার, ধন্যবাদ। ম্যাম, আপনি তো আইসিইউতে আছেন। আইসিইউতে আমরা নর্মালি জানি যারা একেবারেই খারাপ রোগী তাদেরকে নেওয়া হয়, তো এই মুহূর্তে আসলে কোভিড এবং নন কোভিড পেশেন্টগুলোকে কি আলাদা করে হ্যান্ডেল করা হচ্ছে কিনা, বা কিভাবে আসলে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমাদের এখন যেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সাসপেক্টেড কেস আমরা হয়তো বুঝতে পারছি না যে তারা কোভিড কিনা, মানে অ্যাসিমটোমেটিক কেসগুলো আমাদের কাছে আসছে। তো এটা আমরা যেটা করছি আমাদের হসপিটালে, আমাদের কোভিড এবং নন কোভিড পোর্শনটা আমরা আলাদা করেছি, এবং এটা ফ্রম দ্য এন্ট্রি অফ দ্য হসপিটাল। মানে আমাদের এমএইচ সমরিতা মেডিকেল কলেজ হসপিটাল আমরা যেটা করেছি, আমাদের ইমার্জেন্সিতেই আমরা ইমার্জেন্সিকেই 2টো ভাগ করে ফেলেছি। তো কোভিড আমরা যাদেরকে সাসপেক্ট মনে করছি তাদেরকে আমরা ওই সাসপেক্টেড তাদেরকে রেখে আমরা তখন তাদেরকে আরটিপিসিআর কালেক্ট করে মানে টেস্টটা আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ না আসে সে টেস্টটা ততক্ষণ আমরা আরও কিছু টেস্ট পাঠাচ্ছি, যেমন এইচআরসিটি টেস্ট করছি, সিবিসি সিআরপি করছি, করে ওই পেশেন্টকে আসলে আমরা অবজারভেশনে রেখে দেন আমরা যখন শিওর হচ্ছি যে পেশেন্টটা কোভিড কি নন কোভিড, তখনই কিন্তু আমরা পেশেন্টকে মানে ডিভাইডেশনটা করছি। কোভিড যদি হয় তখন আমরা তাকে কোভিড ইউনিটে পাঠাচ্ছি, আর নন কোভিড হলে তখন তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। দুটো সেকশনে, হ্যাঁ, দুটো সেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তা না হলে দেখা যাচ্ছে যে যদি নন কোভিড পেশেন্ট এক্সপোজড হয়ে যায় কোভিড পেশেন্টের সাথে, তখন তো তার মৃত্যু ঝুঁকি হয়তো আরো বেড়ে যেতে অবশ্যই পারে। অনেক বেড়ে যাবে। ম্যাম ধন্যবাদ। আমি আবারও আসবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মাইনুল ইসলাম, পটুয়াখালী থেকে বলছি।
সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে আমার দাঁতে ব্রাশ করার সময় ব্লিডিং হয় অনেক সময়। বয়স কত আপনার? বয়স 32। ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে? জি না। ধূমপান করেন? না। আচ্ছা, তো ব্লিডিং এর কথা আমি একটু আগে বলেছি, গাম ব্লিডিং ইজ এ ভেরি কমন প্রবলেম। জি। অনেকেই দাঁত ব্রাশ করার সময় ব্লিডিং হয়, আবার অনেকে এটাকে পাত্তাও দেন না, কিন্তু এটা কিন্তু একটা রোগ। এটাকে আমরা বলি পেরিওডন্টাল ডিজিজ, এবং এই পেরিওডন্টাল ডিজিজ হওয়া হচ্ছে মাড়িতে এক ধরনের প্রদাহ। আমাদের সাধারণত সবার মাড়িতে কিছু না কিছু ডেন্টাল প্লাক থাকে, যেগুলো খাবার জমে জমে হয়। কারো কারো প্লাক এত অতিরিক্ত পরিমাণে জমা হয়ে যায়, ফলে যে সফট টিস্যুগুলো রয়েছে আমাদের গাম টিস্যু, জিঞ্জাইভাল টিস্যু, তার সঙ্গে ক্রমাগত এই প্লাকের কিন্তু একটা ঘর্ষণ হয়, ফলে একটা এখানে প্রদাহ কিন্তু তৈরি হয়। যখনই কিছু ঘর্ষণ লাগে তখনই ব্লিডিংটা কিন্তু হয়। তা আপনাকে আমি অনুরোধ করব, আপনি একজন ডেন্টিস্টকে দেখান। যদি স্থানীয় কারণে না হয়ে থাকে তাহলে হয়তো বা বিভিন্ন ব্লাডের টেস্ট আছে, বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডারে কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে। শুধু রক্তের যে বিভিন্ন রোগ থাকতে বিভিন্ন পারে। রোগ থাকতে পারে, এনিমিয়া থাকতে পারে বা অন্যান্য রোগ থাকতে পারে। সুতরাং আপনার হিমোগ্লোবিনও দেখা উচিত, প্লেটলেট কাউন্টও দেখা উচিত, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখা উচিত, এই প্রথমিন টাইম দেখা উচিত, সব কিছু দেখা উচিত। এবং একটা ইতিহাসও নিতে হবে ওনার, যে ওনার অন্য কোনো রোগের ইতিহাস আছে কি না আগের। সুতরাং সব কিছু আপনার জানা উচিত। আপাতত আপনি একটা কাজ করতে পারেন, ভিটামিন সি আপনি গ্রহণ করেন দৈনিক 2 বেলা 500 মিলিগ্রাম, এবং একটু গরম পানি লবণে গার্গল করেন যতদিন না আপনি দেখাতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আমি আবার একটু ম্যামের কাছে আসবো। সেটি হচ্ছে ম্যাম, এই মুহূর্তে তো আমরা জানি যে জ্বরের প্রকোপ অনেকটাই বেড়েছে, তো এক্ষেত্রে আসলে কিভাবে আলাদা করা যায় যে এই রোগীটি কি কোভিড কিনা, কিংবা তার টাইফয়েড কিনা, বা ডেঙ্গুও কিন্তু বেড়েছে, তো সেটির ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? অনেকেই জ্বরের কমপ্লেন করছেন। আচ্ছা, আমি যেটা একটা কথা বলতে চাই যে আমাদের এই প্যান্ডেমিকের সময় WHO এর একটা মানে ইনস্ট্রাকশন এরকমই, যে প্যান্ডেমিকে যদি আমরা আসলে জ্বর, শুকনো কাশি এই জিনিসগুলো পেলে আমাদের আসলে ধরে নিতে হবে কোভিড। এখনকার প্রেক্ষাপটে বলছি, যে কোনো জ্বরকে আমরা কোভিড ভেবে আগাবো সামনে। তবে এর মানে কিন্তু এটা না যে তার টাইফয়েড হবে না বা তার হচ্ছে ডেঙ্গু পাশাপাশি হচ্ছে না, বিকজ অফ সিজনের একটা ব্যাপার আছে। এবং এমনও পেশেন্ট আমরা পেয়েছি যার কোভিড হয়েছে, তারপর পাশাপাশি তার ডেঙ্গুটাও হয়েছে। তো আমরা এজন্য তো ওই পেশেন্টকে জ্বর নিয়ে যদি রোগীটা প্রেজেন্ট করে, তখন তাকে আমরা প্রথম যেটা করব, আমরা এক্সক্লুড করে নিব এটা কোভিড কিনা। তারপর পাশাপাশি দেখা যাচ্ছে না তার টেম্পারেচার আছে এবং তার টেম্পারেচার সাবসাইড হচ্ছে না, তখন আমাকে ওই টাইফয়েড বলেন বা জ্বরের যে অন্যান্য আরও যে কারণগুলো আসে, নট অনলি টাইফয়েড বা ডেঙ্গু, আরও যেগুলো কারণ আছে আমরা সবই তখন হলো পাঠিয়ে দিব, এবং সেভাবেই পেশেন্টটাকে আমরা ট্রিট করব। অর্থাৎ এখানে আসলে ক্লিনিক্যালি আমাদের ক্লিনিক্যাল ইভালুয়েশন দরকার অবশ্যই আছে। করতে হবে, এবং যদি পেশেন্টের যদি জ্বর অনেক বেশি থাকে এবং দেখা যাবে এই ক্ষেত্রে আমরা বলবো পেশেন্টকে হসপিটালাইজ হতে। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি সাকিব, বয়স 30। ওয়ালাইকুম আমার আসসালাম। দাঁতের বাম দিকে কয়েকটা প্রবলেম জেনারেট হয়েছিল কয়েক মাস থেকে। তার মধ্যে আজকের দাঁত, যেটা রিসেন্টলি তুলে ফেললাম, আর একটা সেকেন্ড মোলার, যেটা ওখানে একটা ক্যাভিটি ছিল, সেটা ফিল আপ করা হয়েছে। বাট সে বরাবর ওপরে 2 দাঁতের জয়েন্টের মাঝে প্রবলেম হয়, শিশির অনুভূতি ঠিক না, একটা বোঝানো যায় না আর কি টাইপের অনুভূতি। আমি ডাক্তার দেখিয়েছি এবং পুরো মুখের এক্স রে করেছি, ডক্টর খুব একটা বুঝতে পারেন নাই যে উনি মেবি আরো প্রবলেম হলে আসতে বলছে এরকম। না, কিন্তু আপনার আমাকে প্রায় সমস্যাটা কি হয়? ব্যথার ওষুধ খাওয়া লাগে। কি অসুবিধা হয়? একটা আনইজি ফিল, এটা মানে ব্যথার ওষুধ না খাওয়া পর্যন্ত ঠিক হয় না, বা বেশ কয়েকবার ব্রাশ করা বা লবণ দিয়ে ব্রাশ করলে একটু ভালো আরাম লাগে আর লাগে। কি। আচ্ছা, 2 দাঁতের জয়েন্টের মাঝে এটা মনে হয়। উপরের দাঁতে না এবং- নিচে যেটা তুলেছেন জি, জি, সেখানে নাকি উপরের দাঁতে? জি, উপরে বাটি? 6-7 নম্বরের জয়েন্টে। আচ্ছা, ধন্যবাদ X-ray তে আপনার কিছু প্রশ্নের ফল পাওয়া জন্য। যায়নি। আসলে জি, এই সাথে অসুবিধাগুলো নানান কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনার 2 দাঁতের মাঝখানে কিন্তু এক ধরনের ক্যাভিটি হয়, ইন্টারপ্রক্সিমাল ক্যারিজ বলি, যেটা খালি চোখে আমরা দেখি না। ওপিজি এক্সরে তো অনেক সময় আসে না, ইন্ট্রাওরাল এক্সরেতে হয়তো আসতে পারে। এবং খুব সূক্ষ্ম ক্যাভিটিগুলো হয়, অথবা ক্র্যাক টুথ হতে পারে, ফ্র্যাকচার টুথ হতে পারে, পেরিওডন্টাল পকেট হতে পারে, মানে 2 দাঁতের মাঝখানে খাবার জমতে হতে সংযোগস্থলটা অনেক বড় হয়, একটা গর্তের মতো হয়ে যায়, খাবার ঢুকে আটকে থাকে পকেটের মধ্যে, সেখান থেকে পেইন হয়, অস্বস্তি হয়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা না করলে বোঝা যাবে না। তা আমার পরামর্শ হচ্ছে আপনি একজন ভালো ডেন্টিস্টকে দেখিয়ে
ইন্টারনাল একটা এক্সরে করেন, উপরে পাটি এবং নিচে পাটি দুটো করলেই কিন্তু বোঝা যাবে যে কোন জায়গায় সমস্যাটা রয়েছে। পেরিঅডাল পকেট হলে ডিপ কিউরিটিস করে দিলে সুন্দরভাবে গাম ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। আর যদি ইন্টারপ্রক্সিমিক ক্যারিজের জন্য পালপাইটিস হয়ে থাকে তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগতে পারে। সেই জন্য আপনার একটু পরীক্ষা নিরীক্ষাটা করা প্রয়োজন। যতদিন আপনি না দেখাতে পারেন ততদিন প্যারাসিটামল খান এবং গরম পানি লবণ গার্গল করেন, ভিটামিন সি খেতে পারেন। অনেক সময় শিরশির করে যে দাঁত ক্ষয় হয়ে যায়, ইনামেল, সেই জন্য হতে পারে। সেন্সিটিভ টিথের জন্য যে ধরনের টুথপেস্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। আপাতত আপনি এগুলো করেন এবং একজন ভালো চিকিৎসকের কাছে যান, ডেন্টিস্টকে দেখিয়ে নেন। স্যার ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম, মিরপুর 1 থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার ভাই নিয়ে 12 বছর বয়স আর কি, ও কিন্তু ও কথা বলে যে কথা বুঝতে পারি না, আমরা খুব কমে আর কি বুঝি। সেটি কি আসলে আওয়াজটি কম নাকি এ কথা নাকের মধ্যে বাজে আসে আর কি। নাকের মধ্যে? এরকম। জি, জি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে এটি ছাড়া? না না, সমস্যা দাঁতের, ওরা দাঁত আঁকা বাঁকা আর কি এই। আচ্ছা ঠিক কত আছে। বয়স? কত বয়স? বয়স কত আপনার ভাগ্নি? বয়স 12 বছর। 12 বছর। জি। প্রথমে আমি দুইজনের কাছ থেকে একটু একটু করে জানতে চাইবো। প্রথমে ম্যাম, এটি আসলে কি হতে পারে যে নাক দিয়ে নেজাল ভয়েস, নাক দিয়ে কথা আসছে, এক্ষেত্রে আসলে এটা কি নেজাল ভয়েস নাকি কথা আটকে যাচ্ছে, এটা আসলে তারা বলছে স্পেসিফিক আসলে আমি বুঝতে পারছি না। এখন এটা ক্ল্যাপ প্যালেট কিংবা ক্ল্যাপ লিপও হতে পারে। প্যালেট হতে পারে, বা দেখা যাচ্ছে অনেকের ওই যে একটু লেট একটা ডেভেলপমেন্ট হয়, তখন কিন্তু তাদের কথা বলতেও প্রবলেম হয়। এটা আসলে পেশেন্ট না পরীক্ষা দেখলে করে- বোঝাও যাবে না, জি, এটাও ঠিক আচ্ছা, আছে। আমি তাহলে এবং স্যারের কাছ একজন থেকে একটু ENT জানবো। স্যার, স্পেশালিস্টের পরামর্শ নিতে হ্যাঁ, পারে। সেটাই। নেজাল ব্লক থেকে হতে পারে কোনো কিছু সমস্যা। স্যার তিনি ম্যাল অক্লুশনের কথা ম্যাল বলছেন। অক্লুশনের কথা বলছেন। এই বয়সে কিন্তু ম্যাল অক্লুশন কারেকশনটা খুব এসেনশিয়াল। 12 বছর বয়সে আমরা বলি ক্রাউডেড, তিনি বলছেন জি, জি, খুব crowded। আগাবাগা দাঁত। সুতরাং তিনি একজন ডেন্টিস্ট, যিনি অর্থোডন্টিস্ট, তার কাছে যাবেন, ওপিজি এক্সরে করে দেখে নেবেন যে অনেক সময় দুধ দাঁত থেকে যায় কিন্তু এই বয়সে, 12 বছর। হয়তো ফেলা হয়নি বা পরে যায়নি, তার জন্য পার্মানেন্ট টিথ উঠে গেছে উপর দিয়ে। সেগুলো যদি থাকে তাহলে ওইগুলোকে একটু ম্যাল অপোজ টিথগুলো একটা ট্রিটমেন্ট করতে হবে, অর্থোডন্টিক ব্রেসেস লাগাতে হতে পারে, হয়তো কারেকশন করলে ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে ঠিক হওয়ার চান্সেস আছে। অবশ্যই অবশ্যই চিকিৎসা তো আছে এগুলা। কিন্তু সেটি আসলে বাসায় বসে না থেকে বাসায় বসে না থেকে আপনি একজন চিকিৎসকের কাছে হাসপাতালে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন, জি। বিশেষত একজন অর্থোডন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন যিনি এই ধরনের কাজে পরিপক্ক। স্যার ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, অবশ্যই। তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি এহসান বলছি উত্তরা থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন সমস্যাটি বলুন। জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 15 মাস। তো আমি জানতে চাচ্ছি আমি কি আমার বাচ্চাকে আর কি ব্রাশ পেস্ট ইউজ করতে পারবো কিনা বাচ্চার জন্য, যেহেতু ওর দাঁত উঠছে, তো একটু দাঁত খাওয়া দাওয়া করে কিছু, তো দাঁত একটু লাল লাল হয়ে গেছে, তো আমি সেক্ষেত্রে কোনো ওর ব্রাশ পেস্ট এগুলো ইউজ করতে পারবো কিনা। 15 মাস। জি স্যার, 15 মাস। জি জি, 15 মাস। 15 মাসের বাচ্চাকে কখনোই আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে দেবেন না, কারণ সে গিলে ফেলবে এবং টুথপেস্টে অনেক সময় ফ্লোরাইড থাকে, সেটা বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। সুতরাং আপনি শুধু ব্রাশ দিয়ে, যেগুলো বাচ্চাদের টুথব্রাশ পাওয়া যায় সেগুলো দিয়ে করে দেবেন। তার মাকে বলবেন তিনি যেন সেটা হাত দিয়ে করে দিতে পারেন, ফলে একজনের সাহায্যে সেটা করাতে হবে, করে দিলে সেইটা হয়তো পরিষ্কার থাকবে। এছাড়া তাকে টুথপেস্ট দিয়ে কখনো ব্রাশ করতে দেবেন না। জি স্যার ধন্যবাদ। ম্যাম, যে ধরনের রোগীরা আসলে শ্বাসকষ্টের রোগীদেরকে আপনারা ম্যানেজ করে থাকেন, কারণ এক্ষেত্রে শ্বাসকষ্টের অনেক সমস্যা দেখা যায় অনেক বেশি অক্সিজেন লাগছে বা কম অক্সিজেন লাগছে, COVID। সেটি সম্পর্কে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে এসে আমরা জানবো এই সম্পর্কে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি এমডি আরিফুর রহমান টুঙ্গি থেকে বলছিলাম। টুঙ্গি। জি, সমস্যাটি বলুন। হ্যাঁ, সমস্যা আমার মেয়ে, আমি যে জাহান জাহান ম্যাডামকে বলছিলাম। দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমার মেয়ে বয়স 11 বছর, আজকে 3 দিন যাবত জ্বর, কিন্তু আর শরীরে গরম নাই, মাথায় প্রচন্ড জ্বর, শরীরে কোনো জ্বর নাই। আচ্ছা, আর কোনো সমস্যা আছে, আর কোনো উপসর্গ আছে জ্বর ছাড়া? কোনো কাশি? মাথায় প্রচন্ড ব্যাগ, মাথা খুব সবসময় গরম। আপনি কি থার্মোমিটার দিয়ে মেপে দেখেছেন যে জ্বরটা কত? না, থার্মোমিটার দেখি নাই। আচ্ছা, কাশি আছে কোনো?
জি, কাশি বা শুকনো কাশি কিংবা তার গায়ে ব্যথা এরকম কিছু আছে? গায়ে ব্যথা আছে। কাশি নাই, কাশি নাই। গায়ে ব্যথা আছে গায়ে ম্যাম। গায়ে ব্যথা আছে কি? নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে। আচ্ছা, রানিং নোজ আছে। আচ্ছা টনসিলের সমস্যা আছে দীর্ঘদিন যাবত, টনসিলে। আচ্ছা, আমাদের সাথে থাকুন। জি, আচ্ছা বয়সটা কত বল? 11 বছর। 11 বছর। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি বলবো যে যেহেতু আপনি বলছেন যে তার মাথা গরম বাট গা ঠান্ডা থাকে, এখানে অবশ্যই একটা থার্মোমিটার আপনি ফার্মেসি থেকে কিনে আপনি একটু চেক করে দেখবেন যে আসলেই কি জ্বর আছে কিনা। এটা অবশ্যই একটা ব্যাপার, কারণ টেম্পারেচার মানে মনে হওয়া আর টেম্পারেচার থাকাটার মধ্যে অবশ্যই মানে একটা তফাৎ আছে। আর যেটা বলছেন যে ঠান্ডা লেগেছে নাকে, তাহলে সেটার জন্য আপনাকে মানে এটা হতে পারে যে নর্মাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা থেকে ওই জিনিস হতে পারে। তবে যদি জ্বর থাকে তাহলে অবশ্যই বলবো যে সেখানে আপনি আপনার কাছাকাছি কোনো শিশু বিশেষজ্ঞর কাছে বা মেডিসিন স্পেশালিস্টের কাছে আপনি দেখান। আর এটার জন্য আপনি অ্যান্টিহিস্টামিন খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে। যদি জ্বর থাকে তাহলে আপনি প্যারাসিটামল দিবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ডকুমেন্টেড না জ্বরটা, ততক্ষণ পর্যন্ত আপনি জ্বরের কোনো ওষুধ তাকে দিবেন না। আমাদের সাথে এর মধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। আমি সাব্বির বলছি দিনাজপুর থেকে। সমস্যাটি বলুন। আমি জানতে চাই করোনা আক্রান্ত কোনো রোগীকে আইসিইউতে যখন লাইফ সাপোর্টে রাখা হয় তখন তার বেঁচে আসার সম্ভাবনা কতটুকু? আর আরেকটা বিষয় জানতে চাই যে আইসিইউতে যখন কোনো রোগী করোনা রোগী ভর্তি করার প্রয়োজন হয় তখন একজন রোগীর গার্জিয়ান হিসেবে আমরা কিভাবে বুঝবো যে রোগীটা আইসিইউ লাগবে, বা অনেক সময় আইসিইউ প্রয়োজন নাই কিন্তু আইসিইউতে ভর্তি করে রোগীর লোকের কাছ থেকে অযথা টাকা নেওয়া হয়, এই ধরনের অভিযোগ আছে। আমরা কিভাবে বুঝবো যে আইসিইউতে ভর্তি করাটা প্রয়োজন করোনা আক্রান্ত রোগীর? আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য খুবই ম্যাম। সুন্দর প্রশ্ন করেছেন। জি, হ্যাঁ। জি। আচ্ছা, প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আইসিইউতে যে রোগীগুলো লাইফ সাপোর্টে যায় তাদের বেঁচে আসার সম্ভাবনা কতটুকু। আমি একটা সত্যি কথা বলতে, আমরা কিন্তু বাংলাদেশে এখন আমাদের এই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নামে একটা ডিভাইস আছে, যেটা রিয়েলি এত মানে চমৎকার কাজ করেছে। মানে আমরা নিজেরা এটা আমাদের হসপিটালে, এমএস সমরিতা হসপিটালে আমাদের নিজস্ব 5টা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। তো সেখানে আমার দেখা গেছে যে আমি প্রায় 70% পেশেন্ট আমি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে রোগীগুলা এত কম স্যাচুরেশন নিয়ে এসেছে 47-50, তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পেরেছি, মানে পেশেন্টগুলো রিকভার্ড হয়ে বাসায় ফিরেছে। তবে আপনি যেটা বললেন লাইফ সাপোর্ট একটা মানে বড় একটা টার্ম, আসলে এটা আমরা মেকানিক্যাল ভেন্টিলেটর বলি। এখানে যখন রোগীগুলোকে দেওয়া হয়, আমরা যখন একদমই পারি না, তার মানে আমাদের সব কিছু ডিভাইস ফেল করলো, ধরেন এনআইভি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, এনআরবিএম, যেই জিনিসগুলো আমরা দিলাম তখন আমরা তাকে নেই। তবে আমি বলবো মর্টালিটির রেট অনেক হাই, কারণ আমরা সিভিয়ার এআরডিএস যেই রোগীগুলো আমরা টোটালি ম্যানেজ করতে পারছি না, তখন যে আমরা এই মানে আপনার ভাষায় লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল ভেন্টিলেটরে আমরা পেশেন্টগুলোকে দিই। আর তারপরে কনসেপশনের কথা উনি বললেন, সেটি যদি একটু আমি অবশ্যই বলছি। কনসেপ্ট আপনি যেটা বললেন যে আমরা কিভাবে জানবো যে রোগীর হলো আইসিইউ লাগবে কিনা, মানে কোভিড, মানে আমি বাংলায় একটু বুঝাচ্ছি যে করোনার আসলে তিন ধরনের মানে কেস আমরা এটাকে বলি, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। তো মাইল্ড তো আমরা বাসায় রেখেও ট্রিটমেন্ট করতে পারবো। তারপর যেটা দেখা যাচ্ছে মডারেট, মানে হচ্ছে আমাদের রক্তে একটা পালস অক্সিমিটার দিয়ে আমরা একটা মানে রক্তে আমরা অক্সিজেনের স্যাচুরেশনটা দেখি, সেটা যদি দেখা যাচ্ছে যে 94-এর নিচে চলে আসছে, 95-এর নিচে, এবং এটা 90-রও নিচে চলে যাচ্ছে, তখন আমরা রোগীকে বলি যে আপনারা হসপিটালাইজ হয়ে যান। এটা যখন দেখা যাচ্ছে 90-এর নিচে থাকছে এবং পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনাইটিস আছে, তখন আমরা এই রোগীগুলোকে সিভিয়ার ক্রিটিক্যাল রোগী বলি। অবশ্যই সেই রোগীগুলার হচ্ছে আইসিইউ লাগে। আর আপনার একটা কোশ্চেন, যেটা সবারই কোশ্চেন, যে আইসিইউতে অযথাই ভর্তি দিয়ে মানে রোগীটা আসলে বেঁচে আছে কিনা জানতে পারেন না। আমি একটা কনসেপ্ট, মানে আমরা যেটা করি আর কি, পেশেন্ট পার্টি কাউন্সিলিং হলো সবচেয়ে বড় পার্ট আইসিইউর। কারণ আসলেই যখন রোগীটা এত মরণাপন্ন অবস্থায় আসে, মৃত্যু ঝুঁকি নিয়ে, তখন ওই পেশেন্ট পার্টিকে প্রপার কাউন্সিলিং করাটা ডাক্তারের দায়িত্ব, এবং আমরা চিকিৎসকরা এই কাজটা করে থাকি। কারণ রোগীটা সত্যিই লাইফ সাপোর্টে চলে গেল, তারপর পেশেন্টটার কি কন্ডিশন, সে কি ডেটোরিয়েটিং নাকি পেশেন্টটা রিকভারি হচ্ছে, এই জিনিসগুলো জানানোটা আমি মনে করি অবশ্যই একজন চিকিৎসকের দায়িত্ব। এবং সেই সাথে অবশ্যই আমি বলবো এখানে বাইল্যাটারাল পেশেন্ট পার্টিকেও এখানে সচেতন থাকতে হবে, যে আপনাদেরও জানার ব্যাপারটা, ডাক্তারের কাছে আসলে কতটুকু কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারেও আপনাদেরকেও সচেতন থাকতে হবে আর কি। জি ম্যাম, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সমস্যাটি বলুন। আমি তৃষা গাজীপুর থেকে বলছি। শুনছি, সমস্যাটি বলুন। জি, আমার হাজবেন্ডের বয়স 42 বছর। ওনার দুটি সমস্যা আছে দাঁতে। বলুন। কি সমস্যা? প্রথম সমস্যাটি হলো ওনার সামনের পাটির দুইটা দাঁতের মাঝখানে একটু ফাঁকা। এক্ষেত্রে কি করবেন? ফাঁকা? আর দ্বিতীয় সমস্যাটি হলো ওনার মানে ব্রাশ করার সময় উপরের মাড়ির দাঁতে মানে দাঁতের মাড়ির নিচে দিয়ে একটু ক্ষয় হয়ে গেছে এবং ব্রাশ করার সময় ব্যথা পান। এক্ষেত্রে কি করণীয়? আমাদের সাথে থাকুন। স্যার, ধন্যবাদ। দুই দাঁতের মাঝখানে ফাঁকা। হ্যাঁ, দুই দাঁতের মাঝখানে ফাঁকার আজকাল খুব সুন্দর চিকিৎসা আছে, কসমেটিক ফিলিং করা যায়। যদি তার মাড়ির কারণে সেটা হয়ে থাকে তাহলে আমরা সুন্দর একটা সার্জারি করি, যেটাকে ফ্রেনেক্টমি বলি। ফ্রেনামের জন্য হয়, অনেক সময় দুই দাঁতের মাঝখানে ফ্রেনামটা ঢুকে গেলে দাঁতগুলো সরে যায়। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি কোনটা প্রয়োজন, এবং ফ্রেনামটাকে সরিয়ে দেওয়ার পর ফ্রেনেক্টমির পরে সুন্দরভাবে সেখানে লাইট বন্ড ফিলিং করে দেওয়া যেতে পারে, তাহলে ফাঁকটা আর থাকবে না। এক। দুই নম্বর হচ্ছে উনি বলছেন যে উপরের পাটি একটা দাঁতের সমস্যা হয়, সেখানে একটা ক্যাভিটি মতো আছে। আমি বলবো এটা একটা এক্সরে করিয়ে নেবেন। যদি ফিলিংয়ের প্রয়োজন হয়, সুন্দর এক ধরনের কসমেটিক ফিলিং করে দেওয়া যায়, সামনে দাঁতে একদম দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে দেওয়া যায়, যাতে বোঝাই যাবে না যেখানে ফিলিং রয়েছে। অথবা যদি দেখা যায় সেখানে রুট খেলের প্রয়োজন আছে, তাহলে রুট খেল করে একটা ক্রাউন, পোর্সেলেন ক্রাউন করে দিলে স্বাভাবিকভাবে তিনি খেতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। সুতরাং সব চিকিৎসা ব্যবস্থা আছে, শুধু প্রয়োজন আপনি কষ্ট করে একজন ডেন্টিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শটা নেবেন। আর স্যার, ব্যথার কথা বলছেন, যেটি আপনি এর আগে অ্যাডভাইস করেছেন হ্যাঁ, অনেককে। ব্যথার জন্য আপাতত প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, গরম পানি লবণ, গার্গল, অ্যান্টিসেপটিক মাউথওয়াশ যেগুলো বাজারে পাওয়া যায়, ক্লোরেক্সিডিন বা বভিসেপ জাতীয়, সেগুলো দিয়ে একটু কুলিকুচি করতে বলেন। সেক্ষেত্রে আরাম পাবেন। ধন্যবাদ জি। স্যার। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমি তুলি বলছি চিটং থেকে। জি। হ্যালো, আমরা জি, শুনছি, আমি স্যারের বলুন। সাথে কথা বলতে যাচ্ছি। জি, শুনছেন। হ্যাঁ স্যার, আমার বাচ্চার বয়স হচ্ছে 9 বছর। গত বছর ও আঠা খেয়ে ওর সামনের দাঁতটা ভেঙে গেছে, মানে একটা দাঁত ভেঙে গেছে, যে বড় দুইটা দাঁত থাকে একটা দাঁত ভেঙে গেছে, প্রায় মানে 3 ভাগের 2 ভাগই ভেঙে গেছে। তো আমরা চিটং এর ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম, উনি জাস্ট একটা ফিলিং দিতে আর বলছে মানে ও বড় হলে মানে যা করার করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওর দাঁতের উপরে যে মাড়ির উপরে বড়ের মতো একটা ছোট একটা ফুসকুড়ির মতো হচ্ছে, তার মানে এখন এটা বোঝা থেকে যাচ্ছে কি পরিত্রাণ কি? আর স্যার মানে ওর চিকিৎসাটা কি হতে পারে? না, ওর বয়স যেহেতু এখন কম, হয়তো সেই দাঁতটা পার্মানেন্ট দাঁত আমার মনে হয়, আসল দাঁত যেটা দুধ দাঁত পরে হয়তো সেই দাঁত উঠেছিল, সেটাই ভেঙে গেছে। এখন এটা ফিলিং এ চলবে না, কারণ যেহেতু আপনি বললেন যে উপরে একটু মাড়িটা ফুলে গেছে, তার মানে ওখানে ইনফেকশন হয়ে গেছে, এলভুলার অ্যাবসেস ডেভেলপ করেছে। ফুলে যায় না স্যার, এটা মানে বিচির মতো ফুসকুড়ির দেখা মতো, যাচ্ছে বরাবর। সেটাই এলভুলার অ্যাবসেস। এটি হচ্ছে এক ধরনের পুঁজ ওখানে জমা হয়ে গেছে। সুতরাং তার এটার এক্সরে করে দেখে কনফার্ম হয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সম্পূর্ণভাবে প্রদাহটাকে দূর করার পর সুন্দরভাবে একটা ক্রাউন করে দিলে দাঁতটা আজীবন ভালো থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না, বাচ্চাকে নিয়ে একজন ভালো ডেন্টিস্টকে দেখান। রুট ক্যানেল আমি আসলে এত ছোট বাচ্চার রুট ক্যানেলে যেতে চাচ্ছি না আর কি স্যার। প্রয়োজন থাকলে তো আপনাকে করতেই হবে। আপনি দাঁতটা তো আপনার পার্মানেন্টলি, তাকে এটা বাঁচাতেই হবে। সুতরাং রুট ক্যানেল ইজ দ্য অনলি অপশন। শুধু এটা না করলে আপনার দাঁতটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়, ইনফেকশনটা বাড়লে আরও বড়, যদি সেখানে রেডিকুলার সিস্ট ডেভেলপ করে তাহলে আরও অপারেশন লাগতে পারে, আরও জটিল চিকিৎসা লাগতে পারে। সুতরাং এখন এই রুট ক্যানালটা আজকাল খুব সাধারণ চিকিৎসা, এটা কোনো বিরাট কিছু না। সুতরাং এটা করে ফেললে আপনার দাঁতটা রক্ষা পাবে। এক্ষেত্রে আসলে আমার মনে হয় মায়েরা অনেক বেশি কনসার্ন থাকেন, কষ্টের কথা ভেবে হয়তো। আপনি অযথা ভয় পাবেন না। জি স্যার, ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম লিটন, আমি সেগুনবাড়ি থেকে বলছি, বয়স 43। আমার দাঁতের সমস্যা, দাঁতের 4 থেকে 5টা দাঁত ক্ষয় হয়ে গেছে, মানে একদম গোড়ার এর সাথে লেগে গেছে ক্ষয় হতে। আর দাঁতের প্রত্যেকটা গোড়ার মধ্যে ছিদ্র। আমি পান খাইতাম, একটু পান খাই। আর ডায়াবেটিক্স আছে 9.6, কোলেস্টেরল 204, আর প্রেসার আছে, প্রেসার 2.5 কেজি, আর এনজেলিক সাইটোসি 5, প্রেসার 9, ডায়াবেটিক্স হচ্ছে 9.6। এই ক্ষেত্রে আমি কি করব? আর আমার ছেলের আজকে 2 দিন ধরে জ্বর, প্রথমে তার গায়ে ব্যথা, আর এখন
কালকে রাত্রে থেকে জ্বর আসছে, দুপুর পর্যন্ত ছিল জ্বর 102 ছিল। প্যারাসিটামল খাওয়াচ্ছি, এরপরে জ্বর চলে গেছে, জ্বর চলে যাওয়ার পরে প্রচন্ড গায়ে ব্যথা হচ্ছে, এরপরে রিজার্ভি খাওয়াচ্ছি। স্যার আপনার ছেলের বয়স কত? আমার ছেলে বয়স 16। অ্যাডাল্ট জি, আমি জ্বরের যে প্রশ্নটি করেছেন সেটি আমি ম্যামের কাছ থেকে জানবো, তার আগে স্যারের কাছ থেকে একটু তার দাঁতের হ্যাঁ, ব্যাপারটি আমরা অ্যাডভাইস করতে আপনাকে চাইবো। প্রথম পরামর্শ আমি দিব যে আপনি যে পান সুপারি জর্দা তামাক খাওয়ার কথা বলছেন সেটা অভ্যাস কিন্তু আপনি দয়া করে বন্ধ করে দেন জি এখন। জি জি। কারণ এখন এই করোনাকালীন সময়ে এইটার কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে আপনার, মানে আপনার রোগ প্রতিরোধ কমে যাবে, ফলে আপনার মাড়ির যে প্রদাহটা সেটা আরও বেড়ে যাবে। সুতরাং এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। আর দ্বিতীয় হচ্ছে আপনার ডায়াবেটিস আছে বলছেন, সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস এমন একটি রোগ যেটা নিয়ন্ত্রণে না থাকলে যে কোনো রোগ কিন্তু রোগটা আরও প্রশমিত হয়, ত্বরান্বিত হয়। সুতরাং আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখলে মাড়ির যে প্রদাহগুলো সেগুলো কিন্তু কম থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় পরামর্শ। আর তৃতীয় পরামর্শ হচ্ছে আপনি যখন ডেন্টিস্টকে দেখে নেন, আপনার দাঁতগুলো ক্ষয় হয়েছে বলেছে, যদি ক্ষয়ের মাত্রাটা এক্সরে করে দেখা যায় যে এমন অবস্থায় আছে যে ফিলিং করে রাখা যাবে, তাহলে ফিলিং করে দেবেন। আর যদি ফিলিং করার মতো অবস্থা না হয় তাহলে রুট ক্যানাল করে একটা ক্রাউন করতে হবে, তাতে আপনি স্বাভাবিকভাবে খেতেও পারবেন, আপনার স্বাভাবিক সৌন্দর্যও বজায় হবে। সুতরাং আপনি তাড়াতাড়ি করে আমার যে পরামর্শগুলো দিলাম সেগুলো করে ফেলুন, আপনার অবশ্যই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। স্যার ধন্যবাদ। ম্যাম, ওনার ছেলে বয়স 16, 102 মতো জ্বর ছিল একদিন এবং এখন প্রচন্ড গায়ে ব্যথা, কি করবেন? হ্যাঁ, এখানে আমি যেটা বলবো অবশ্যই হচ্ছে ওর কোভিড আরটিপিসিআর ফর কোভিড করতে হবে। এই জন্য কারণ হচ্ছে যে গা ব্যথাটা এখনও আছে এবং এটা কিন্তু কোভিডের সিমটমগুলো এরকমই হয়, আমরা যেগুলো পাচ্ছি একদম খুবই কমন। আর এখন যেহেতু মানে আপনি এই মুহূর্তেও যেহেতু করেননি কোনো কিছু, আপনি জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিবেন, নর্মালি জিঙ্ক, সিভিট এগুলোও খাবে। আর আপনি অবশ্যই তাকে এখন আইসোলেশনে রাখবেন, যেহেতু আপনারা পরিবারের অন্যান্য সদস্যরাও তার সাথে আছেন, তাকে আপনি মানে আইসোলেশনে তার একটা রুম আলাদা করে দেন, সেখানে থাকুক এবং আপনারা বাসার সবাই মাস্ক পরবেন, যাতে আপনারাও এক্সপোজার থেকে মানে নিজেরা বিরত থাকেন। আর আমি বলবো আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আরটিপিসিআরটা করে ফেলুন। একটু টেস্ট করানো হ্যাঁ, উচিত হবে। টেস্টটা অবশ্যই টেস্টটা করাতে হবে। জি ম্যাম, ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আমার নাম দিদার, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন আপনার সমস্যাটি। সমস্যা হচ্ছে আমার মেয়ের বয়স 17, ওর দাঁতের সমস্যা, দাঁতে আপনার শক্ত কিছু খাওয়ার পরে ব্যথা করে আর দাঁত থেকে রক্ত যায়। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? বয়স 17। 17। জি জি স্যার, দাঁতে ব্যথা হয় খাওয়ার পরে এবং রক্ত পড়ে। আচ্ছা, রক্ত পড়াটা দেখছে প্রায় কমন একটা জি প্রবলেম। জি স্যার। তার মানে এটা বোঝা যাচ্ছে বেশিরভাগ রোগীদেরই কিন্তু, এটাও কিন্তু আমাদের গবেষণা আছে, প্রায় জি, জি। 95% পেশেন্টে কিন্তু পেরিওডাল ডিজিজ থাকেই, মানে কেউ প্রকাশ পায় না, কেউ প্রকাশ কম, পায়। কারো বেশি। ফলে আমার মতে ওনার যে ব্লিডিংটা হচ্ছে সেটা স্থানীয় কারণে হতে পারে, মাড়িতে হয়তো ডেন্টাল প্লাক অতিরিক্ত জমা হয়েছে, তিনি হয়তো ডেন্টাল স্কেলিংটা অনেকদিন করার নেই, সেটা করালে হয়তো ঠিক হয়ে যাবে। আর ব্যথার কথা যেটা বলছেন সেটা পরীক্ষা করে দেখতে হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিন্তু কেভিটি বোঝা যায়, যদি কোনো গর্ত থাকে সেই গর্ততে খাবার ঢুকলে কিন্তু ব্যথা হয়। অনেকে কিন্তু খাবার চিবোতে পারে না, যেহেতু কেভিটির মধ্যে খাবার ঢুকে যখন কামড় দেয় তখনই কিন্তু ব্যথাটা ওই নার্ভের উপরে যেয়ে পড়ে, ফলে ব্যথাটা হয়। শুধু এক্সরে করে দেখে নিতে হবে যে আপনার এটা ফিলিংয়ের এখন যোগ্য কিনা। যদি ফিলিংয়ের মতো অবস্থা থাকে অবশ্যই ফিলিং করিয়ে নেবেন, ব্যথাটা কিন্তু একেবারেই চলে যাবে। আর যদি দেখা যায় যে না, ফিলিংয়ের মতো অবস্থা না, এটা পাল্প চেম্বারে চলে গেছে, অর্থাৎ নার্ভ, আর্টারি, ব্লাড ভেসেল যেগুলো স্পর্শ করছে, সুতরাং সেক্ষেত্রে ফিলিং দিলে কিন্তু আরও মারাত্মক পরিণতি হতে পারে, ব্যথা আরও তীব্র হয়ে যাবে, সেখানে আপনাকে রুট ক্যানাল করে ক্যাপ করে নিতে হবে। সুতরাং সবই আপনার পরীক্ষার পরে ব্যবস্থা নিতে হবে। সুতরাং আপনি আর দেরি না করে একজন ডেন্টিস্টকে খুব তাড়াতাড়ি দেখিয়ে ফেলুন, কারণ এই মেয়ের বয়স তো বেশি না, 18 বছর, 17-18, সুতরাং তাকে তাড়াতাড়ি ডাক্তার রক্ষা করার ব্যবস্থা করতে হবে। জি স্যার, ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে ইমরান। বলুন। আমার সমস্যা হচ্ছে ঠান্ডা পানি খেলে, দাঁতের গোড়া শিরশির করে। আচ্ছা, এটি কতদিন যাবত?
আর তিনি আমাদের সাথে এখন নেই, তো স্যার আচ্ছা। এক্ষেত্রে কি করবেন? উনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জি তো প্রথম কথা হচ্ছে ঠান্ডা পানি এখন না খাওয়াই ভালো। জি স্যার। করোনাকালীন সময় আমরা বেশি বলছি যে ঠান্ডা তরল জাতীয় বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করা ভালো। তবে যেহেতু ঠান্ডা পানিতে ওনার দাঁত শিরশির করে, তার মানে হচ্ছে তার দাঁতে কোনো না কোনো জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়েছে বা ডেন্টাল ক্যারিজ হয়েছে। ক্ষয়টা কিন্তু নানান ধরনের হয়, দাঁতে শুধু ক্যারিজ যে হয় তা কিন্তু না। আমাদের অ্যাব্রেসিভ টুথ ব্রাশিংয়ের জন্য আমরা খুব জোরে জোরে ব্রাশ করি, তো ফলে দাঁতে ইনামেলগুলো সব কিন্তু উঠে যায়। এগুলো আমরা বুঝি কখন, যখন ঠান্ডা কিছু খাই তখনই শিরশির করে। সুতরাং পরীক্ষা করে দেখতে হবে যে আপনার দাঁতগুলো সেগুলো মেকানিক্যাল কোনো ইরোশন হয়েছে কিনা। যদি হয় তাহলে সুন্দর ফিলিংয়ের ব্যবস্থা আছে আজকাল, সেগুলো ফিলিং করে দিলে আপনার শিরশিরটা কমে যাবে। এবং আপনার যদি ক্যাভিটি থাকে তাহলে ক্যাভিটিটাও ফিলিং করে দিতে হবে। যদি দেখা যায় যে দাঁতের গর্তটা বেশি হয়েছে, পাল্প চেম্বারে চলে গেছে, তাহলে হয়তো আপনার রুট ক্যানাল করতে হতে পারে, তাহলে কিন্তু দাঁত আর শিরশির করবে না। অনেক ক্ষেত্রে আমাদের মাড়ি রোগের কারণে কিন্তু দাঁত শিরশির করে। দেখা যাচ্ছে মাড়িতে প্রদাহ হয়েছে, এক দাঁত থেকে আরেক দাঁতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পেরিওডাল পকেট হয়েছে, সেখানে কিন্তু ডিপ কিউরিটি স্কেলিং লাগতে পারে। পকেটের সেই ডেন্টাল প্লাগগুলো যদি আমরা সরিয়ে দেই তাহলে আবার নর্মাল টিস্যু সেখানে গ্রো করতে পারে, অ্যাটাচমেন্টটা আবার হেলদি হবে, তখন কিন্তু শিশু আসলে কমে এক্ষেত্রে যাবে। ইভালুয়েশনের প্রয়োজন আছে। এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনার সুন্দর চিকিৎসা দেওয়া যাবে। সুতরাং দেরি না করে আপনি ডেন্টিস্টকে দেখান। স্যার ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি কামরুজ্জামান চৌধুরী বলছি উত্তরা থেকে। সমস্যাটি বলুন, আমরা শুনছি। জি, আমি গত বুধবার আমি বৃষ্টির পানিতে একটু ভিজেছিলাম। ভিজার পর থেকে আমি বৃহস্পতিবার থেকে প্রচুর জ্বরে ভুগতেছিলাম, কিন্তু জ্বরে ভোগার পরে আমি নাপা স্ট্রেন কন্টিনিউ করছি। আজকে সকালে আমি আবার কোভিডের একটা টেস্টও দিয়েছি, কিন্তু আমার এখন জ্বর মাপলে কিন্তু জ্বর নাই। আমার 97.50 আসতেছে, সর্বোচ্চ গেলে 97.70 এরকম আসতেছে, কিন্তু শরীরটা প্রচুর দুর্বল লাগতেছে। আমি কিছু খেতে পারতেছি না, উঠতে পারতেছি না। আমাকে যদি একটু পরামর্শ দিতে। আপনার বয়স কত? আমার 46। আপনার কি ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কিছু আছে? আমার ডায়াবেটিস নাই, একটু প্রেসারের ওষুধ খাই আমি, ওসারটিল 50+ আমি খাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে থাকবেন ম্যাম। তিনি আসলে এখন উইক ফিল করছেন, জ্বর নেই বলছেন, তো এক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস করতে পারি? উনি কিন্তু বললেন যে উনি মানে কোভিডের টেস্টও পাঠিয়েছেন, এটা কিন্তু উনি বললেন। এটা খুব ভালো একটা কাজ করেছেন যে যেহেতু আপনার জ্বর এসছিল, এখন নেই জ্বর, আর নাপা এক্সটেন্ড খাচ্ছে। সো আমরা কিন্তু আসলে জানি না যে মানে জ্বরটা কি নাপার জন্য থাকছে না বা কোনো কিছু, বাট আপনার রিপোর্টটা চলে আসুক, তখন আপনি দেখেন। এর আগ পর্যন্ত আপনি যেটা করবেন, দুর্বলতার জন্য তো আপনি একটু মাল্টিভিটামিন খেতে পারেন আপনার দুর্বলতার জন্য, পাশাপাশি আপনি জিঙ্ক, সিভিট এগুলো আপনি খাবেন, আর প্রচুর পরিমাণে পানি খান, সেই সাথে মানে খাবার দাবারগুলো মানে পুষ্টিকর খাবারও খাবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার হয়তো বা মানে ঠান্ডা লেগেছে কিনা এটা উনি কিন্তু বললেন না যে ওনার কি আসলে ঠান্ডার সমস্যা আছে কিনা। যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে আপনি অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন ট্যাবলেট নিতে পারেন পাশাপাশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রেশারের যে ওষুধ আছে সেটা কিন্তু নর্মালি চলবে, যেহেতু উনি হাইপারটেনসিভ, তো এটা আপনার চলবে। আরেকটা বলবো আমি, যেহেতু জ্বর এসছিল, আপনি অবশ্যই আইসোলেশনে থাকবেন। কনফার্ম হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই এটা খুবই কনসার্ন এই ব্যাপারে। অবশ্যই স্যার, সবারই হওয়া উচিত। আমি আসলে মানে পার্সোনালি খুব মানে হ্যাপি যে এটা নিয়ে স্যার আলোচনাই হয় না। অবশ্যই এই হিস্ট্রিটা খুব স্যার ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো আমি একটা জিনিস স্যার অ্যাড করি, যেটা হচ্ছে যে আমরা তো সিভিয়ার এআরডিএস এর পেশেন্টগুলো পাচ্ছি, এবং আমি যখন হিস্ট্রি নিচ্ছি তাতে অনেকেই দেখা যাচ্ছে যে তাদের কিন্তু মানে স্মোকিং এর হিস্ট্রিটা আছে, তখন তো লাংসটা আরো বেশি আসলে আমরা খারাপ পাচ্ছি। প্রথম পরামর্শই হবে যে ধূমপান বন্ধ করা আর কি। ম্যাম, আমি একটি কোয়েশ্চেন করেছিলাম, কিন্তু আমাদের আসলে দর্শকরা যুক্ত হয়ে যাওয়া আমি উত্তরটি নিতে পারিনি। সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট প্রায় দেখছি আমরা, তো এই ক্ষেত্রে আসলে কি করবেন রোগীরা? বাসায় কি করবেন বা হসপিটালে কি করণীয় আছে? আচ্ছা, এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই সময়ে শ্বাসকষ্টের তো অনেক আসলে কারণ আছে। এখন যদি রোগীটা এমন হয়ে থাকে যে তার হলো হাঁপানিজনিত সমস্যা, মানে তার যদি আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি থাকে, সিওপিডির হিস্ট্রি থাকে, শ্বাসকষ্টের কারণ কিন্তু হার্ট একটা কারণ, এলভিএফ নিয়ে আসলো, বা রোগীটা যদি কিডনিতে কোনো মানে প্রবলেম থাকে, তখনও কিন্তু রোগী শ্বাসকষ্ট নিয়ে আসে। কিন্তু এই কোভিডকালীন
টাইমে আমি যেটা বলবো, যদি এমন থাকে যে রোগীর জ্বর আছে বা রোগীর গা ব্যথা আছে, শুকনো কাশি আছে, সিমটম আছে, আমি যে একটা কথা বললাম যে আমরা এখন কিন্তু যথেষ্ট মানে টেলি মেডিসিনের মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টদের সাথে কথা বলি, মানে একটা হটলাইন আছে আমাদের হসপিটালেও এটা আছে। তো আমরা পেশেন্টদেরকে যেটা সাজেস্ট করি যে যদি এমন হলো যে না পেশেন্টের জ্বর আছে বা কোভিড পজিটিভও আসলো, তখন আমরা পালস অক্সিমিটারে দেখতে বলি। এখন দেখা গেল যে কোনো রোগী মানে তার স্যাচুরেশন কমছে, মানে তখন কিন্তু বা সাথে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের রোগীকে আমরা কখনোই বাসায় থাকতে বলি না, বিকজ অফ ওই রোগীর কিন্তু অক্সিজেন লাগবে। এখন কতটুকু লাগবে সেটা কিন্তু তার স্যাচুরেশন দেখে আমরা বুঝতে পারবো। তো আমরা ওই রোগীগুলোকে অবশ্যই হসপিটালে আসতে বলি। তো হসপিটালে এসে আমরা তখন অ্যাসেস করতে পারি যে পেশেন্টটার মানে অ্যাকচুয়াল মানে কন্ডিশনটা কি। তো আমাদের কাছে সাধারণত যে রোগীগুলো আসে মাইল্ড কেসে তো শ্বাসকষ্ট ওরকমভাবে হয় না, মডারেট বা সিভিয়ার যে কেসগুলো আসে তখন আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে ম্যানেজমেন্টটা দিই। আমাদের অনেক মডারেট কেস আইসোলেশন ওয়ার্ডেই ম্যানেজ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। দেখা যায় এনআরবিএম এর মাধ্যমে বা মানে আমরা যখন ফেস মাস্কে অক্সিজেন দিচ্ছি, সাধারণত আমরা যেটা আরেকটা জিনিস খুব ভালো কাজ করছে সেটা হলো প্রন পজিশনিং, মানে উপর করে পেশেন্টটাকে আমরা কিন্তু শুইয়ে দিচ্ছি, এবং এই অ্যাওয়েক প্রনিং যে টার্মটা আমি ইউজ করলাম এটা খুবই কাজ করছে। অ্যাওয়েক প্রনিং এবং এই অক্সিজেনেশন প্রপার টাইমে আমরা যদি করতে পারি, অনেক রোগীর মানে আমরা এইচআরসিটিতে দেখছি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আছে, বাট পেশেন্টরা এত ভালো ইমপ্রুভ করে যাচ্ছে, এটা অনেক আমি বড় একটা রেসপন্স ব্যাপার। সম্পর্কে আরো জানবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, বলুন। আমার খাওয়ার পরে খুব দাঁত ব্যথা করে, আর একবার রক্ত পড়েছিল। আচ্ছা। এক্সরে করিয়েছিলাম, তখন ডাক্তার বলছে কিছু নেই, শুধু মাউথওয়াশ দিয়েছিল একটা। আপনার বয়স কত? 13। 13। এটি কতদিন যাবত? এটি অনেক মাস। অনেক মাস। ছোট মানুষ আমাদেরকে ফোন আচ্ছা। করেছেন। খাওয়ার পর দাঁত ব্যথা, স্যার। খাওয়ার পর দাঁত ব্যথা মানে হচ্ছে খাদ্যদ্রব্য দাঁতের কোনো কোনো জায়গায় ফাঁকে ফাঁকে লেগে থাকছে। যখনই পেরিয়ডাল কোনো পকেট থাকে, দুই দাঁতের মাঝের ফাঁক থাকে বা দাঁতে কোনো ক্যাভিটি থাকে এবং সেখানে ফুড পার্টিকেলস যদি জমা হয়ে যায়, তার কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয় এবং সেখান থেকে পেনটা রেফার্ড হয়, সেটা মাড়ি থেকে কানে, চোয়ালে, মাথা পর্যন্ত চলে যায়। সুতরাং আমার মতে ওনার একটা ভালোভাবে অপিজি এক্সরে করে দেখতে হবে যে ওনার পেরিয়ডাল ডিজিজ আছে কিনা। যদি থাকে, মাড়ির রোগের চিকিৎসা করলে উনি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। আর যদি কোনো ক্যাভিটি থাকে, ব্যথা নিশ্চয় হয়েছে, কোনো ক্যাভিটি থাকতেও থাকতে পারে। পারে। অনেক সময় আমরা খালি চোখে কিন্তু ক্যাভিটি দেখতে পাই না, ক্লিনিক্যালি দেখা যায় না। ইন্টারপ্রক্সিমাল দুই দাঁতে ফাঁকে ফাঁকে ক্যাভিটি হয় এবং এগুলোই বেশি হয় আমাদের দেশে। ফলে সেই সব জায়গায় ক্যাভিটি থাকলে সেখানে ফিলিং দিতে হবে, দিলে পরে আপনার যে ব্যথার কথা আপনি বলছেন সেগুলো ভালো হয়ে যাবে। সুতরাং প্রয়োজন আপনি একজন ডেন্টিস্ট দেখিয়ে আপনার তাড়াতাড়ি চিকিৎসাটা করুন। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার উরুপ্রতন চৌধুরী স্যারের সাথে একটা কথা বলতে চাই। স্যার শুনছেন, আপনি আপনার সমস্যাটি বলুন। স্যার, আমার নাম তোফায়েল আহমেদ। জি আমি আমার মা আপনার পেশেন্ট। জি জি। গত 19/8 আমি নিয়েছিলাম এবং লাস্ট বৃহস্পতিবারও নিয়ে গেছিলাম। বৃদ্ধ করে দাঁত ওনার বলছিলেন দাঁতের ক্যাপের প্রবলেম আছে, এটা রিপ্লেস করতে হবে বা ওটা খুলে ফেলতে হবে। এখন কিছু দাঁত খুলতে পারছে, বাকিটা খুলতে পারে না, কিন্তু বাসায় আসার পরে অত্যাধিক জ্বালা পোড়া এবং উনি প্রায় সেন্সলেস ব্যথায়। এখন কি করতে পারি স্যার? আপনার মায়ের বয়স কত? ডায়াবেটিস, হাইপারটেনশন আছে কিনা? না, ডায়াবেটিস নাই। আমার মায়ের বয়স 70 বছর। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। এটা হতে পারে যে আপনার ওই যে যেসব দাঁতে ক্যাপ করা হয়েছে সেখানে কিছু ত্রুটি ছিল, যার জন্য এটা খুলে ফেলার জন্য বলা হয়েছিল, এবং সেটা ওই জায়গায় স্থানীয়ভাবে কিছু ক্ষত তৈরি হতে পারে খোলার সময়, তার কারণে ব্যথাটা সাময়িক একটা ব্যথা হতে পারে। সুতরাং আপনার প্রয়োজন হবে, এখন আপনি একটা ব্যথানাশক ওষুধ তাকে যেটা সেফলি আমরা দিতে পারি, প্যারাসিটামল ছাড়া অন্য কিছু দিবেন না, যেহেতু তার বয়স আছে। আপনি সকালে একটা প্যারাসিটামল, দুপুরে এবং রাতে 3 বেলায় দিতে পারেন আজ 2 দিনের জন্য, এবং একটু তাকে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ যেটা বাজারে পাওয়া যায়, ক্লোরেক্সিন মাউথওয়াশ, পভিসিভ জাতীয় মাউথওয়াশ, ওই ধরনের গরম পানি লবণ দিয়ে কিন্তু গার্গল দিনে অন্তত 4-5 বার তাকে করতে হবে। ফলে ওই জায়গায় যে প্রদাহগুলো আছে সেগুলো দূর হবে, এবং ভিটামিন সি তাকে দিতে পারেন। দুবেলা ভিটামিন সি দুবেলা উনি খাবেন, এবং এই ব্যথাটা চলে যাওয়ার পরেই তিনি বাকি কাজগুলো করাবেন।
এবং তাকে নিশ্চয়ই একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেওয়া হয়েছে আমি জানি, সেটা কোর্সটা কিন্তু কমপ্লিট করে তারপরে আপনি আসবেন। ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে সুশীল অধিকারী, আমি বলছিলাম বরিশাল থেকে। বলুন, আমরা শুনছি। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি দয়া করে কমিয়ে আমাদের সাথে জি কথা স্যার, বলবেন। আমার সমস্যা হচ্ছে আমার এই কিছুদিন আগে দাঁতের একটা প্রোটিন ছিল, আমার দাঁতের মধ্যে একটা কোটিং ছিল, ঠিক আছে, নিচের মারিচের দাগটা, ঠিক আছে, ওই কোটিংটা যে কোনো কারণে তুইলে ফেলাইছে অথবা সরে গেছে, কিন্তু দাঁতের ভিতরে এখন পোকা হয়ে এখন ওইখান দিয়ে আপনার ভিতরে একটা পকেট তৈরি হয়েছে। তা আমি ডাক্তার কিছুদিন আগে দেখাইছি, উনি অনেক ডাক্তার মানে অনেক ওষুধ দিয়েছিল, আমার খুব সিরিয়াস অবস্থা ছিল, গলায় আপনি গলায় দিয়ে ভইলা সেখান থেকে কিছু কুইজও বের হয়েছে, কিন্তু সেটা এখনো পুরোপুরি যায় নাই। আমাকে ডাক্তার দিছিল আপনার ওষুধ দিছিল ফ্লুক্লোক্সিন, আর দিছিল জোবেন্ডা অ্যান্টিবায়োটিক, আর আপনার ফিলমেট দিছিল, কিছু কিছু ওষুধে গেছে, কিন্তু পুরোপুরি এখনো যায়নি। আচ্ছা, আপনার তো ডায়াবেটিস নাই না? না স্যার, আমার ডায়াবেটিস, প্রেশারও নাই না? বয়স কত? প্রেশারও নেই। বয়স হবে স্যার 30 হবে। আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনার এখানে প্রদাহ হয়েছে বা ইনফেকশন হয়েছে। আপনার যে অ্যান্টিবায়োটিকের দেওয়া হয়েছে সেটা কতদিন হয়েছে খাওয়া? স্যার এটা 10-12 দিন আগে। ও, আমার মনে হয় আপনার সেই অ্যান্টিবায়োটিকটা সম্পূর্ণভাবে কাজ করেনি। অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক অনেকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কাজ করে, থাকতে পারে স্যার। থাকতে পারে। জি। আপনি আবার চিকিৎসকে দেখান, আর একটা অ্যান্টিবায়োটিক আপনার ব্রডস্পেক্টর একটা অ্যান্টিবায়োটিক আপনাকে দিতে হবে ইনফেকশনটা দূর করার জন্য। আর এক্সরে করে যদি দেখা যায় যে দাঁতের গোড়াতে কোনো প্রদাহ রয়েছে, ইনফেকশন, এবং সেটা যদি বড় ধরনের কোনো প্রদাহ থাকে, সেটা হয়তো তুলে ফেলার প্রয়োজন। আমি স্যার একটু বলতে চাই, আমার দাঁতটার ভিতরে একটু পকেট তৈরি হয়েছে, ডাক্তার বলছে ওখানে কি পকেট তৈরি হয়েছে, এখন ওই পকেটের সম্পর্কে কিছু বলা যাবে? দাঁতটা কি ফেলানোই যাবে নাকি রাখা যাবে? সেটাই আমি বলছি যে এটা আমার পরিষ্কার করে আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ একটা দাঁত অনেক মূল্যবান। এটা ফেলার আগে আমরা অনেক ভাবনা চিন্তা করি। সুতরাং আপনার অকালে দাঁতটা আপনি যাতে না হারান, সেই জন্য আমি পরামর্শ দিব আপনি আবার একটা এক্সরে করিয়ে দেখান। যদি পকেট, তো আজকাল খুব সুন্দর চিকিৎসা করা যায়, সেটা করা যাবে। আপনি পুডিংয়ের কথা যেটা বলছি, ওটা পুডিং বলি না, আমরা বলি এটা ফিলিং। সুতরাং ফিলিংটা যদি আপনার পড়ে গিয়ে থাকে তাহলে সেখানে আবার ফিলিং দিতে হবে, আর এক্সরে করে দেখে নিতে হবে যে ফিলিংয়ের এইটা অবস্থায় রয়েছে কিনা। যদি ফিলিংয়ের অবস্থায় না থাকে তাহলে কিন্তু রুট ক্যানাল করে দাঁতটাকে আপনি রক্ষা করতে পারবেন। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটি ফোন রয়েছে, আমরা তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি ম্যাডাম। বলুন, আমরা শুনছি। আমার মানে দুইটা দাঁতের সমস্যা, মানে দুই সাইডে দুই দাঁতে মানে একটু একটু গর্ত, তো ভাত টাত খাইতে গেলে মানে একটু সমস্যা হয়, আর মানে এমনি ব্যথা নাই, মানে দাঁতগুলো একটু শিরশির করে, এইগুলোই আমার সমস্যা। আপনার বয়স কত? আমার বয়স 35 বছর। 35। আপনার কি ডায়াবেটিস, হাইপারটেনশন আছে? হ্যাঁ, আমার ডায়াবেটিস আছে, আমার নিয়ন্ত্রণে ডায়াবেটিস ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, আপনাকে বলছি, আপনি তো দাঁতে গর্ত আছে আপনি নিজেই বলছেন, আর আপনি এটা নিয়েই খাওয়া দাওয়া করছেন, তো আপনি এখনো চিকিৎসা করাচ্ছেন না কেন? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আমরা কিন্তু অনেক সময় যে কাজটা করি, আমরা দাঁতে গর্ত থাকে, খুব কমপ্লেন, আমাদের বড়রা কমপ্লেন না হওয়া পর্যন্ত ব্যথা হওয়ার আগ পর্যন্ত আমরা যাই না। ডেন্টিস্টের কাছে যেতে চাই না। বিদেশে কিন্তু প্রতি 6 মাস পর পর রেগুলার ডেন্টিস্ট ভিজিট করতে হয়। কারণটা হচ্ছে সঠিক সময়ে যদি একটা ক্যাভিটিকে আমরা সুন্দর একটা ফিলিং দিতে পারি, তাহলে এই জটিল চিকিৎসা যেটা রুট ক্যানেল, ক্যাপ করা ইত্যাদি দরকারও হয় না, ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন হয় না। তাই আপনাকে আমি পরামর্শ দিব আপনি তাড়াতাড়ি একজন ডেন্টিস্টকে দেখিয়ে আপনার ক্যাভিটিগুলো ফিলিং করে ফেলুন, তাহলে আপনি খাওয়া দাওয়াও যেমন সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবেন, তেমনি আমার দাঁতগুলোও রক্ষা পাবে। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটি ফোন এসছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম সনেট। বলুন, আমরা শুনছি। আমার মেয়ের বয়স 5 বছর 5 মাস। আচ্ছা। অর্থাৎ দুটা শাড়ি, উপরের শাড়ির 5টা দাঁত অলরেডি পড়ে গেছে, নিচের শাড়ির 2টা দাঁত পড়ে গেছে। এটাতে কোনো সমস্যা নাকি এখন? পড়ে গেছে 5 বছরেই? মানে আর্লি পড়েছে তো? 5 বছর, জি, আর্লি পড়ে গেছে, জি। ও, এইগুলা কি কোনো ক্যাভিটি ছিল, ক্যারিজ হয়েছিল? না না, কোনো কিছু সমস্যা ছিল না, নড়তে নড়তে পড়ে গেছে না? 5 বছর 5 মাস। গ্রোথটা কেমন বাচ্চার?
আচ্ছা আচ্ছা, আর কোনো মোটামুটি সমস্যা ভালো, আছে কিনা? মোটামুটি ভালো জি। ঠিক স্যার আছে, কোনো প্রশ্ন আছে কি? আপনার প্রশ্নটা হচ্ছে আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা এক্সরে না, করিয়েছেন? কোনো ডক্টরকে দেখিয়ে না। তাহলে আপনাকে আমি পরামর্শ দিব একজন ডাক্তার ডেন্টিস্টকে দেখান। যেহেতু আর্লি পড়ে গেছে, তাহলে আপনার পার্মানেন্ট দাঁতগুলো কোন অবস্থানে আছে সেটা কিন্তু জানা প্রয়োজন, এবং সেটা জেনে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ভিতরে পার্মানেন্ট দাঁতগুলো আছে। অনেক সময় দাঁত আগেও পড়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না। আবার দুধ দাঁত, আসল দাঁতও সময় মতো চলে আসে। সেটি আপনার নিশ্চিত হওয়ার জন্য আপনি কিন্তু ডেন্টিস্টকে দেখিয়ে সেটা নিশ্চিত হয়ে যান যে আপনার ভিতরে বাচ্চাটার পার্মানেন্ট দাঁতগুলো রয়েছে কিনা। সেটি আসলে কনফার্ম হওয়ার বিষয় রয়েছে। ম্যাম, আমি যেটি জানতে চাইছিলাম সেটি হচ্ছে যে কোনো একটি খুব কোমরবিড কন্ডিশনে আছেন একটা পেশেন্ট, ধরেন কোভিড আক্রান্ত, তার ডায়াবেটিস আছে, তার বয়স 60-এর কাছাকাছি, হাইপারটেনসিভ, এক্ষেত্রে আসলে তার কি ধরনের রেসপন্স আপনারা পাচ্ছেন, বা তার মর্টালিটি রেট বা মরবিডিটি কি ধরনের রয়েছে? এটা খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কারণ আমি মনে করি মানে সচেতনতার জন্য হলেও মানুষের জানাটা দরকার। আমাদের সাধারণত আমরা দেখি যে আমাদের দেশে এখন ডায়াবেটিস, হাইপারটেনশন, এই কমরবিডিটিগুলো অনেক বেশি পাচ্ছি, এবং নট অনলি যে এল্ডারলি পেশেন্টদের, আমরা 40-র পরেই দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের ডায়াবেটিক, হাইপারটেনশন, এবং যাদের কোমরবিডিটি আছে কোভিডের পাশাপাশি, তাদের কিন্তু আমি বলবো যে তাদের রিস্কটা বেশি। যদিও একটা সময় এরকম একটা স্টাডি ছিল যে না, যারা কোমরবিড ওদের খুবই খারাপ হয়ে যাচ্ছে, বাট না, এমনও হয়েছে যে কোমরবিড পেশেন্টরাও রিকভার্ড হচ্ছে বিকজ অফ কোভিডটা আসলে মার্চ মাসের দিকে আমাদের জন্য খুব নতুন একটা মানে ডিজিজ ছিল, এবং আমরা ওটা, তবে এতটুকু অবশ্যই বলবো যাদের কোমরবিডিটি আছে তারা অনেক বেশি সচেতন থাকা দরকার। কারণ হচ্ছে যদি কোভিডটা হয় তাহলে কিন্তু তাদের যে ইমিউন রেসপন্সটা হবে এটা স্বাভাবিকভাবেই মানে একটা যার কোমরবিডিটি নাই তার চেয়ে তাদের কিন্তু মানে ঝুঁকিটা বেশি থাকবে। আর আমাদের কাছে আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি সেখানে কোমরবিড পেশেন্টরা অবশ্যই রিস্ক মানে বেশি। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমাদের এখানে কোমরবিড পেশেন্ট দেখা গেছে মাল্টি অর্গান ফেইলিওর এবং সিভিয়ার ARDS নিয়ে যে রোগীগুলো এসছে এবং যাদেরকে আমরা ভেন্টিলেটরে দিয়েছি, তাদের মর্টালিটি রেট অবশ্যই হাই, অবশ্যই বেশি। হ্যাঁ, এবং আমার এই জন্যই কথা, স্যারের ওই কথাটা অবশ্যই অ্যাড করবো যে ধূমপান থেকে বিরত থাকতে হবে, কারণ লাংসই এখানে মেইন এফেক্টেডই হলো লাংস, আর তখন তো লাংসটা একদম স্টিফ হয়ে যায় আমরা যে রোগীগুলোকে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে মানে ধূমপান তো বর্জন করাই উচিত। রেসপিরেশনে অনেক সমস্যা হয়ে যায়। অবশ্যই অনেক সমস্যা। ধন্যবাদ ম্যাম। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো স্যারের কাছ থেকে ছোট্ট করে জানতে চাইবো স্যার, এই মুহূর্তে ওরাল হেলথ এটি মেনটেন করা আসলে কতটা প্রয়োজনীয় এবং আমরা সেটি কিভাবে করতে পারি? খুব ভালো প্রশ্ন। দেখেন, আমরা এই করোনাকালীন সময়ে করোনা আক্রমণ থেকে রক্ষার জন্য সবসময় মাস্ক পরে আছি, মুখটা আমাদের বন্ধ থাকছে। সুতরাং এই সময় মুখের যত্নটা একটু বেশি দরকার। যদি মুখের ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকে বা ওই ধরনের ভাইরাস থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সংক্রমিত করে ফেলবে। সুতরাং আমরা প্রতিদিন বাসায় যখন থাকবো, ঘর থেকে বেরোনোর আগে নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশটা করে যাব, এবং সেই সাথে সাথে একটা অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে আমরা গার্গল করব, কুলিকুচি করব। আজকাল কিন্তু গবেষণা এটাও আসছে, হয়তো কিছুদিন পরে আমরা জানতে পারবো যে এই ধরনের অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ অনেক সময় করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে। সুতরাং যেটাই বাজারে পাওয়া যায় ক্লোরহেক্সিনিন জাতীয়, পবিসেপ জাতীয় মাউথ ওয়াশ, সেগুলো দিয়ে আমরা দুবেলা অন্তত সকালে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করব, এবং সে সাথে মাউথ ওয়াশ দিয়ে কুলিকুচি করব, এবং প্রতিদিন কিছু ফলমূল খাবো। যেমন আমি বলি সবসময় এক বাটি সালাদ, যেটা আমাদের গাজর থাকে, টমেটো থাকে, শসা থাকে, লেটুস পাতা থাকে, তাই না? আর একটা পুরা লেবুর রসটা যদি আমি সালাদ ড্রেসিং হিসেবে বানিয়ে খাই, তাহলে পুরো অ্যান্টিঅক্সিডেন্টটা আমি পেয়ে গেলাম ন্যাচারাল সোর্স থেকে। হ্যাঁ, সুতরাং ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের এখন রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো দরকার। বিজ্ঞানী বলছেন যে ভিটামিন ডি, জিঙ্ক এসবের দরকার। সুতরাং শাকসবজি, ফলমূলের মধ্যে প্রচুর রয়েছে এইসব মিনারেলস, এগুলো আমরা প্রতিদিন গ্রহণ করব। ধূমপানটা যেটা যে কোনো ফর্মে হোক, সিগারেট হোক, তামাক হোক, জর্দা হোক, খৈনি হোক, দুক্তা হোক, গুল হোক, এগুলো সব জন্য আমরা এই সময়ে বর্জন করি, তাহলে নিজেকে আমরা রক্ষা করতে পারবো। স্যার অনেক অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ এনটিভিকে, বিশেষভাবে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহে প্রতি শনি থেকে সোমবার একই সময়ে এনটিভির পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন।
আল্লাহ হাফেজ।